আচ্ছা দেখো, আজকে আমরা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের যে প্রিলিমসের পরীক্ষাটা হয়ে গেল, তার আমরা যে অ্যান্সার কি সেটা করব। ঠিক আছে, প্রশ্নপত্রটাকে পুরোটাই সলভ করব। একটা জিনিস ভালো করে বলে রাখি, আমার এই লাইনটা একটু তোমরা ভালো করে শুনবে। আজকে আমি যে কোশ্চেনগুলো সলভ করব সেটা হচ্ছে পুরোটাই জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো, এবং এমনভাবে এর আমি সলভ করব এই কোশ্চেনগুলো এমনভাবে যেগুলো মানে তোমার সামনে যে পরীক্ষাগুলো আছে না, ডাব্লিউবিপি, ফুড, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোতে এই কোশ্চেন থেকে তোমার অবশ্যই তোমরা কিন্তু হেল্প পাবে। যেভাবে আমি অ্যান্সারগুলো করব অবশ্যই কিন্তু তোমাদের এটা সাহায্য করবে। এইভাবেই আমি এটা কিন্তু তৈরি করেছি। তাহলে তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে থেকো। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে, এবং তোমরা অবশ্যই মিলিয়ে নেবে যে কার কত স্কোর হলো, কমেন্টে করতে পারো। বলছে দ্য কান্ট্রি মাদাগাস্কার ইজ সিচুয়েটেড ইন হুইচ কন্টিনেন্ট। আচ্ছা, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে আফ্রিকা। ঠিক আছে, যাও আমি কালারটা চেঞ্জ করে নিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। এটা আমি চলো রেডেই করি। এটার অ্যান্সার হচ্ছে আমাদের আফ্রিকা। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? দেখো, ক্রিকেট খেলার মাঠ নয়, সেটা হচ্ছে ওয়েলিংটন। এই ওয়েলিংটন অ্যাকচুয়ালি এই ওয়েলিংটন কিন্তু নিউজিল্যান্ডের ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল অফ, এটা কিন্তু তোমার মাথায় রাখবে। কি বললাম? ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড। আর এই ওয়েলিংটনটাকে কিন্তু বলা হয় যে স্কাই স্টেডিয়াম। স্কাই স্টেডিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব। 2-এ নাই, 4-এ নাই, 5-এ নাই, 7-এ নাই। আচ্ছা, 6-এ রয়েছে। বলছে হাইয়েস্ট পিক অফ আরাবল্লী। আচ্ছা, আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? তাই তো? আচ্ছা, আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। এই গুরু শিখর কোথায় অবস্থিত জানো? এই গুরু শিখর আবু পাহাড়ে অবস্থিত। ঠিক আছে, এর উচ্চতা হচ্ছে 1722 মিটার। ক্লিয়ার? আর দোদাবেতা হচ্ছে কোথায় অবস্থিত? দোদাবেতা হচ্ছে নীলগিরি। এটা মাথায় রাখবে। সরি, বানানটা এরকম হবে না, এরকম হবে নীলগিরি পাহাড়ে। নীলগিরি পাহাড়ে এর উচ্চতা হচ্ছে 2637 মিটার। ক্লিয়ার? গোর্গাবুরু হচ্ছে তোমার অযোধ্যা পাহাড়ে অবস্থিত। কোথায় বললাম? অযোধ্যা। অযোধ্যা পাহাড়ে অবস্থিত, এর উচ্চতা হচ্ছে 677 মিটার। আর একটা জিনিস মনে রাখবে, এই গোর্গাবুরু কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, আর এই পাঁচামারি কিন্তু মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। মহাদেব পর্বত। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করবে। 8 নম্বরে রয়েছে নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গ? আচ্ছা, নেফ্রিডিয়াম, এটার অ্যান্সার হচ্ছে কেঁচো। অপশন বি, কেঁচো। ঠিক আছে, আর হচ্ছে এখান থেকে আরশোলাটা কিন্তু ইম্পর্টেন্ট। ইঁদুর, প্ল্যানোরিয়ানা যত ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, মাথায় রাখবেন, ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, আচ্ছা নেক্সট জিএস এর কোশ্চেনগুলো দেখব। 10 নম্বর বলছে ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ওকে, লোকোমোশন চেয়েছে, তাই তো? আচ্ছা, ইউগ্লিনার হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে ফ্লাজেলা। ঠিক আছে, আর যেটা এখানে আপনাদেরকে মনে রাখতে হবে, এখানে আমি করে দিচ্ছি, ফাঁকা জায়গা আছে বলে। আপনারা যেটা মনে রাখবেন, অ্যামিবা। অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে যেটা ক্ষণপদ। আর মনে রাখবেন হাইড্রা। হাইড্রার মনে রাখবেন, হাইড্রার হচ্ছে কর্ষিকা।
ক্লিয়ার? তারপরে মনে রাখবেন কেঁচো, কেঁচোর হচ্ছে সিটা। আচ্ছা, আর আছে কিছু কোশ্চেন এখানে দেখে নিই। ওকে, 11 নম্বরে রয়েছে, 11 নম্বর কোশ্চেনে ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত পদ। দেখুন, একমাত্র দক্ষিণ ভারতে অসমুখ অবস্থিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অসমুখ। বর্তমানে এটা কিন্তু অসমুখ গোদাবরী উপত্যকা। এটা হচ্ছে কোন জায়গাটা? গোদাবরী উপত্যকা। ক্লিয়ার? আচ্ছা, কোশল, কোশল হচ্ছে বর্তমান, এটা কিন্তু নাম হচ্ছে অযোধ্যা, বর্তমান জায়গা যেটা। ঠিক আছে, লিখে দিলাম এখানে বর্তমান এলাকা, বর্তমান এলাকাগুলো এখানে বলছি। ঠিক আছে, মালবটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, অঙ্গটা কিন্তু পূর্ব বিহার হবে। ঠিক আছে, 13 নম্বরে বলছে কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? 13 নম্বর প্রশ্ন। কানহা ন্যাশনাল পার্ক হচ্ছে এটা মধ্যপ্রদেশে অবস্থিত, অপশন এ। কর্ণাটকে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে বন্দিপুর, বন্দিপুর অভয়ারণ্য। ঠিক আছে, রাজস্থানে আসার মতো দুটো নাম মনে রাখবে তোমরা, একটা হচ্ছে রণথম্বর, এটা থ, হ্যাঁ, রণথম্বর, আর একটা হচ্ছে রণথম্বরটা জাতীয় উদ্যান, হ্যাঁ, আর একটা হচ্ছে ভরতপুর পক্ষীরালয়, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ভরতপুর। আর ছত্তিশগড়ের মনে রাখার মতো হচ্ছে ইন্দ্রাবতী। ঠিক আছে, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। তারপরে দেখবো 14 নম্বরে নেই, 16 নম্বরে নেই। আচ্ছা, বলছে 15 নম্বরে ইমানুয়েল ম্যাক্রন, ইমানুয়েল ম্যাক্রন ইজ দ্য হেড অফ দ্য, আচ্ছা, ইমানুয়েল ম্যাক্রন হচ্ছে কোথাকার হেড? ইনি হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ঠিক আছে, জার্মানির চ্যান্সেলর এখন বর্তমানে ওলাফ স্কলজ আছে, জার্মানির চ্যান্সেলর। কি নাম বললাম জার্মানির চ্যান্সেলরের? ওলাফ স্কলজ। গ্রেট ব্রিটেনের প্রাইম মিনিস্টার রয়েছেন, সবাই আপনারা জানেন, ঋষি সুনাক। এটা কিন্তু পরীক্ষা আসার মতো ছিল, এবার আসেনি কেন জানি না। চলো ঠিক আছে, ঋষি সুনাক। আর ইটালির প্রাইম মিনিস্টার রয়েছেন এখানে জর্জিও মেলোনি, খুব ইম্পর্টেন্ট এটাও, GIORGI, জর্জিও মেলোনি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 17 নম্বরে রয়েছে কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি পেপসিন, যে করেছে এখানে সঠিক অ্যান্সার করেছে পেপসিন। ট্রিপসিন কি করে মনে রাখবে, ট্রিপসিন পেপটনকে, ঠিক আছে, ট্রিপসিন পেপটনকে কিসে রূপান্তরিত করে? পেপসনকে পেপটাইডে, পেপটাইড, এটা মাথায় রাখতে হবে। ইরিপসিন, ইরিপসিন যেটা করে সেটা হচ্ছে পেপটাইডকে, পেপটাইডকে কিসে রূপান্তরিত করে, পরিণত করে অ্যামাইনো অ্যাসিডে, অ্যামাইনো অ্যাসিডে, এটা মাথায় রাখতে হবে। আর রেনিন খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দুগ্ধ প্রোটিন বা মিল্ক প্রোটিন যেটাকে বলা হয়। ঠিক আছে, মিল্ক প্রোটিন, মিল্ক প্রোটিনকে সে কিসে পরিণত করে? কেসিনে। ক্লিয়ার, এটাও ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট দেখব 18, 20-তে নেই। আচ্ছা, 19 নম্বরে, 19 নম্বরে বলছে 1967 সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা, হ্যাঁ। এটা হচ্ছে অ্যান্সার হবে মোরারিলাল দেশাই, অ্যান্সার হবে 19-এরটা। মোরারিলাল দেশাই ছিল 1967 থেকে, উনি ছিলেন 69-এ। মোরারিলাল যখন উপপ্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন জানেন? তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ছিলেন।
এটা মাথায় রাখবেন। সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, এই যে ইনি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, আর ইনি কিন্তু প্রথম উপপ্রধানমন্ত্রী, এটাও মাথায় রাখতে হবে আপনাদের। উপপ্রধানমন্ত্রী ছিলেন ইনি প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ছিলেন প্রথম। তারপরে এসেছিল মোরারজি দেশাই, ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেল এই পোস্টটা হোল্ড করেছিল 1947 টু 50 সাল পর্যন্ত, ঠিক আছে। আর এই চরণ সিং আর জগজ্জীবন রাম ইনারা উপপ্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। কিন্তু কখন উপপ্রধানমন্ত্রী ছিলেন? 1979 সালে ছিলেন। তখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের মোরারজি দেশাই যখন প্রধানমন্ত্রী হন, তখন এই চরণ সিং আর জগজ্জীবন রাম কিন্তু দুজন উপপ্রধানমন্ত্রী ছিলেন, আর সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম উপপ্রধানমন্ত্রী। নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না বলেছে? ভেরি গুড, যায় না। 21 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। এটার অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম হবে, অ্যালুমিনিয়াম অ্যান্সার, ঠিক আছে। বরফ, অ্যান্টিমনি আর বিসমাথ এগুলো হবে না, কারণ এগুলো তরল থেকে যদি কঠিনে পরিণত হয় তাহলে এগুলো আয়তনে বেড়ে যায়। যেমন শীতের দেশে জলের পাইপ ফেটে যায়, কারণ কি বরফে পরিণত হয় জল, তাহলে আয়তনে বেড়ে গেলে ফেটে যাবে। তাহলে অ্যালুমিনিয়াম কিন্তু এটা ফাটে না বলছি, আবার বাড়ে না। আচ্ছা, 21 নম্বর হয়ে গেল। 22-এ নেই, 25-এ নেই, 23-এ। ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্য বলতে গেলে শুরু করে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঠিক আছে, ত্রিপুরা, এই জায়গাগুলো বলছে। এই রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? আচ্ছা, 23 নম্বর কোশ্চেনে আমার কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা মনে হচ্ছে যেটা অ্যান্সার ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ হওয়াটা উচিত, ঠিক আছে। দেখো, মরু উদ্ভিদ হবে না, আর উপকূলীয় হবে না। মরু অঞ্চলে রাজস্থানের এটা হয়ে যাবে, আর উপকূল বলতে এটা গুজরাট, আন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, কেরল, তারপরে তোমার গোয়া, এগুলো তো ঠিক আছে। এখানে কিন্তু ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের হওয়ার সম্ভাবনাটা বেশি। ক্রান্তীয় পর্ণমোচীও হবে, কিন্তু আমি অপশন এর সঙ্গে যাব 23-এর। 24-এরটা বলছে, আচ্ছা দেখিনি এই সাইডে কিছু আছে কিনা, না আর নেই। 24-এরটা বলছে সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়ত। আচ্ছা, ইংলিশটা দেখিনি একটু, বাংলাটা অসুবিধা হচ্ছে। ইন স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আচ্ছা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যামোরফাস। ওকে, অ্যামোরফাস বলেছে। দেখুন, অ্যামোরফাস আপনাদেরকে এটার অ্যান্সার হচ্ছে সাধারণ লবণ হবে। কারণ কি, দেখুন, আমি যদি সলিডকে দুভাগে ভাগ করি, ঠিক আছে, সলিডকে যদি আমরা দুভাগে ভাগ করি, তো এখানে দুটো জিনিস পাবো। সেটা হচ্ছে কি পাবো? একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, আর একটা হচ্ছে নন ক্রিস্টালাইন সলিড পাবো, ঠিক আছে। এই নন ক্রিস্টালাইন সলিডকেই বলা হয় অ্যামোরফাস, ঠিক আছে, অ্যামোরফাস সলিড। যেমন এটার এক্সাম্পল আমি দিই অ্যামোরফাসের, গ্লাস, এটা হচ্ছে সুপার কুলড অ্যামোরফাস সলিড, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস্টিক্স, তারপরে ওয়্যাক্স, ক্লিয়ার। আর ক্রিস্টালাইনের মধ্যে পড়ছে, যেমন তোমার ধরো এর যদি আমি এক্সাম্পল দিই, ডায়মন্ডস হতে পারে, ঠিক আছে। তারপরে এটা সল্ট হবে, ঠিক আছে, মেটালস হবে। বিষয়টা হচ্ছে, দেখো, অ্যামোরফাস বলতে যেটা বোঝায় নন ক্রিস্টালাইন সলিড, যেখানে অ্যাটমস, মলিকিউলস, ঠিক আছে, সঠিকভাবে মানে একটা অ্যাকচুয়ালি থাকে না, বলতে কি ইররেগুলার শেপে থাকে কিন্তু ইররেগুলার শেপে থাকে। এটা হচ্ছে নন ক্রিস্টালাইন বা তোমার অ্যামোরফাসের একটা সার্টেন তোমার বৈশিষ্ট্য বলতে পারো। 26 নম্বরে বলছে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন?
খুব ভালো কোশ্চেন। দ্বিতীয় গোল টেবিলে শুধুমাত্র 3টে গোল টেবিল হয়েছিল, যার মধ্যে মহাত্মা গান্ধী কিন্তু দ্বিতীয় গোল টেবিলে আপনার বৈঠক নিয়েছিল, মানে অংশগ্রহণ করেছিল কংগ্রেসের তরফ থেকে। এটা চলেছিল 7th সেপ্টেম্বর টু 11th ডিসেম্বর। ঠিক আছে, সালটা হচ্ছে 1931 সালের দ্বিতীয় গোল টেবিল বৈঠকের। ঠিক আছে, আর ফার্স্ট যে গোল টেবিল যেটা হয়েছিল, আচ্ছা এখানে করে দিই, ফার্স্ট গোল টেবিল বৈঠকের মনে রাখবে জাতীয় কংগ্রেস বয়কট করেছিল। এটা হয়েছিল 12 নভেম্বর 1930। এখানে কিন্তু জাতীয় কংগ্রেস বয়কট করেছিল। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর এখানে আমি থার্ড লিখে দিচ্ছি। থার্ড যেটা হয়েছিল সেটা হয়েছিল 17 নভেম্বর থেকে 24 ডিসেম্বর। ঠিক আছে, সালটা হচ্ছে 1932। এটা হচ্ছে থার্ড গোল টেবিল বৈঠক। ঠিক আছে, এখানেও কিন্তু কংগ্রেস যোগদান করেননি, শুধুমাত্র উপস্থিত ছিলেন আম্বেদকর আর তেজ বাহাদুর শাস্ত্রী। 27 নেই, 29-এও নেই, 28-এও নেই, 30। ওকে, 30 নম্বর কোশ্চেনে বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে ফা হিয়েন। ইনি এসেছিলেন 399 থেকে 415, ঠিক আছে, খ্রিস্টাব্দে। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন। অলবরিনি এসেছিলেন সুলতান মাহমুদের সময়। ঠিক আছে, ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। আর হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। ঠিক আছে, আচ্ছা 30 যাচ্ছি না, এরপরে আমি যাচ্ছি। আচ্ছা, অ্যাটিলা। 34 নম্বর হচ্ছে অ্যাটিলা ওয়াজ দ্য লিডার অফ হুইচ কমিউনিটি। আছে কোন সম্প্রদায়? এটা হুন, এটা 100% হুন। শকদের যেমন ছিল ময়স বা মোগ নেতা, ময়স বা রুদ্রদমন বলতে পারো। পল্লবের যেমন ছিল গন্ডফার্নিস, খুব ইম্পর্টেন্ট, গন্ডফার্নিস। তারপরে গ্রিকদের ছিল আলেকজান্ডার। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি নিচে নামছি, আর কোশ্চেনগুলো দেখে নেব। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? আচ্ছা, আকরিক নয় বলতে বক্সাইট, ফেডেলস্পার আর ডলোমাইট নয়, এটা অ্যান্সার হবে ডলোমাইট। এখানে বলেছে আকরিক নয়। বক্সাইট, ফেডেলস্পার, গিবসাইট তিনটাই কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক। ডলোমাইট হবে অ্যান্সার, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস, না এটা নয়। আচ্ছা, এখানে বলছে বাইলাডিলা আয়রন ওর মাইন্স ইজ লোকেটেড। 36 কোশ্চেন, এটা হচ্ছে ছত্তিশগড় হবে অ্যান্সার, ছত্তিশগড়। আচ্ছা, এখানে কর্ণাটকের আপনারা যেটা মনে রাখবেন, কুন্দ্রে মুখে, কি বললাম, কুন্দ্রে মুখে, এটা কিন্তু বাবা বুদান পাহাড়ে অবস্থিত। এটা হচ্ছে বৃহত্তম ম্যাগনেটাইট খনি। আর উড়িষ্যার আপনারা মনে রাখবেন ময়ূরভঞ্জের অবস্থিত গুরু মহিষানি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু লৌহ খনি অঞ্চল। আর কুন্দ্রমুখীটা হচ্ছে ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি, আর এটা বায়োডিলাটা ছত্তিশগড়। ওকে, মিরাজ মানে মরীচিকা নিম্নের কোনটির উদাহরণ? 37 নম্বর প্রশ্ন যে করেছে ঠিক করেছে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এটার অ্যান্সার। ঠিক আছে, আর প্রতিফলনের সব থেকে উদাহরণ হচ্ছে মিরার্স বা আয়না। ক্লিয়ার? এগুলো এখন এখানে এত বোঝানো সম্ভব হবে না। তারপরে প্রতিসরণ হচ্ছে রিফ্র্যাকশন, এটার হবে এক্সাম্পল যদি দেয় রেনবো। ক্লিয়ার? 40 নম্বরে নেই, জিএস এর কোশ্চেন। আচ্ছা, আর দেখে নিচ্ছি। 39
সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা, ওকে, বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে যে করেছে ঠিক করেছে নর্মদা নদীর তীরে অবস্থিত 39-এর সর্দার সরোবর। এটা হচ্ছে কোথায় অবস্থিত? সর্দার সরোবর এটা হচ্ছে গুজরাট। ক্লিয়ার? আচ্ছা, গঙ্গার উপরে বলতে পারবে কেউ? গঙ্গার উপরে ফারাক্কা, ফারাক্কা পরিকল্পনা কোথায় আছে জানা আছে? ওয়েস্ট বেঙ্গল। তারপরে গোদাবরীর উপরে হচ্ছে জয়কালী, গোদাবরীর উপর জয়কালী প্রকল্প মহারাষ্ট্রে অবস্থিত, MH। আর দেখে নিই কী কী আছে জিএস এর কোশ্চেন। আচ্ছা, 43 নম্বর, শিবাজি ওয়াজ কম্পেলড টু সাইন, আচ্ছা কম্পেল টু মানে বাধ্য করা হয়েছে, সাইন হুইচ ট্রিটি উইথ মুঘল। আচ্ছা, মুঘলের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন কে? শিবাজি। এটা হচ্ছে পুরন্দরের সন্ধি, দেখে বোঝা যাচ্ছে। 43-র অ্যান্সার হচ্ছে পুরন্দর। পুরন্দরের সন্ধি হয়েছিল 22শে জুন 1665 সালে। ঠিক আছে। শিবাজির সঙ্গে ঔরঙ্গজেবের পক্ষে ছিলেন জয়সিংহ ও দিলির খাঁ। তার মানে শিবাজি ও ঔরঙ্গজেবের পক্ষে নিয়েছিলেন জয়সিংহ দিলির খাঁ। আর এলাহাবাদের দুটো সন্ধি হয়েছিল 1765-তেই দুটো সন্ধি হয়েছিল। ফার্স্ট সন্ধি হয়েছিল অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও ইংরেজের বিরুদ্ধে। আর দ্বিতীয় সন্ধি যেটা হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ যে সময় দেওয়ানি লাভ করে সেই সময় এলাহাবাদের সন্ধি হয়েছিল। ঠিক আছে। আর এখানে বলছে 45-এর অ্যান্সারে যাই। অ্যাজ পার প্রভিশন হুইচ অফ দ্য রিট হায়ার কোর্ট কম্পেল লোয়ার কোর্ট। আচ্ছা, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? খুব, এটা হচ্ছে আর্টিকেল 32, সংবিধানের 32 ধারার এই কোশ্চেনটা। যাকে কি বলা হয় এখানে? একে বলা হয়, এই ধারাটিকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে। মানে কোনো ব্যক্তি যদি বঞ্চনার শিকার হন তাহলে এই 32 ধারা বলে সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এটার অ্যান্সার হবে ঊর্ধ্বতন কোর্ট নিম্ন কোর্ট বা ব্যক্তিকে কর্তব্য পালনে আচ্ছা বাধ্য করতে পারেন। তাহলে বাধ্য করতে পারে মানে হচ্ছে ম্যান্ডামাস। দেখুন এই জায়গাটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ম্যান্ডামাসের কথার অর্থ হচ্ছে উই অর্ডার। উই অর্ডার মানে হচ্ছে পরম আদেশ। পরম আদেশ মানে পরম আদেশ। মানে বিষয়টা হচ্ছে আপনাকে বলি, এই এখানে ঊর্ধ্বতন কোর্ট নিম্ন কোনো কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করার জন্য এই প্রহিবিশন বা রিটটা ম্যান্ডামাস জারি করা হয়। হেভিয়াস কর্পাস এই কথাটার অর্থ কি জানা আছে আপনাদের? হেভিয়াস কর্পাস কথাটার অর্থ হচ্ছে সশরীরে হাজির করা। ঠিক আছে। মেক দ্য বডি প্রেজেন্ট, মেক দ্য বডি প্রেজেন্ট মানে সশরীরে হাজির করো। যেখানে ধরুন কাউকে গ্রেপ্তার করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রবেশ মানে নিয়ে যেতে হবে। যদি না নেওয়া হয় তাহলে আপনি এই রিটটা জারি করতে পারেন। তারপর হচ্ছে সার্টিওয়ারি কথার অর্থটাই হচ্ছে টু বি ফুললি ইনফর্মড অফ। টু বি ফুললি ইনফর্মড অফ মানে হচ্ছে বিশেষভাবে জ্ঞাত হওয়া। মানে নিম্ন বিচারালয়ের বিচার চলাকালীন বিচারালয়ের হাত থেকে উচ্চতম বিচারালয়ের হাতে বিচারের অধিকার অর্পণের জন্য এই রিট। প্রহিবিশন, ওকে, প্রহিবিশন কথার হচ্ছে নট টু ডু। কি বললাম? নট টু ডু মানে হচ্ছে প্রতিষেধ। মানে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেওয়ার জন্য যে রিট জারি করেন সেটাকে বলা হয় প্রহিবিশন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ম্যান্ডামাস। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, হার্জ কিসের একক? হার্জ তোমরা এটা সবাই জানো, হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি হার্জ। শক্তিকে ইংরেজিতে বলা হয় এনার্জি, এর একক বা ইউনিট হচ্ছে জুল। ঘনত্বটা এখনো মনে পড়ছে না। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওয়েভলেন্থ, এর হচ্ছে অ্যাংস্ট্রম। ঠিক আছে, অ্যাংস্ট্রম না অ্যাংস্ট্রাম মনে হয়, অ্যাংস্ট্রাম।
তরঙ্গদৈর্ঘ্যের একক। তাহলে এটা হচ্ছে কম্পাঙ্কের কোণ। 49 আমি যাব না এখন, এগুলো আমি পরে করাবো, রিজনিং আর ম্যাথগুলো পরে করাবো। আচ্ছা, 50তে বলেছে ইলবার্ট বিল ওয়াজ রিলেটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং। 50 হচ্ছে ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে ইলবার্ট বিল হচ্ছে বিচার ব্যবস্থা। 1800 মনে রাখবে 1883 সালে লর্ড ইলবার্ট ছিলেন, ইনি একজন ব্যক্তি, ঠিক আছে। তিনি বিচার ব্যবস্থার সমতা রাখার জন্য তিনি বলেছিলেন যে আগে কি হতো যে শ্বেতাঙ্গ বা ব্রিটিশ যারা ছিল তাদের বিচার একমাত্র ব্রিটিশ বিচারকই করতেন, কিন্তু তিনি বলছেন না, ব্রিটিশ বিচারক তো করছেন ঠিক আছে, তার পাশাপাশি কোনো মফস্বলে বা কোনো জায়গায় যদি কোনো ব্রিটিশ অপরাধ করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার বিচার শুধু শ্বেতাঙ্গরা না, যেটা নর্মাল ওয়েতে বিচার হয় সবারই মাধ্যমে সেটা হবে, ঠিক আছে। মানে সব জায়গাতেই মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ধরো কোনো একটা জায়গাতে কোনো ব্রিটিশ ধরা পড়ে গেল, তো তার বিচার শুধু শ্বেতাঙ্গ বিচারকই করবে এমনটা নয়, ঠিক আছে। এই জন্য কী করেছিল, ইংরেজরাই ইলবার্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ঠিক আছে। এই যে বিচার ব্যবস্থা এর বিরুদ্ধে যে ইলবার্ট বিল, তার বিরুদ্ধে ইংরেজরাই আন্দোলন করেছিল, যাকে বলা হয় হোয়াইট মিউটিনি। হোয়াইট মিউটিনি, এটা মাথায় রাখবেন। আচ্ছা, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে। অনেক ছেলে পেলে কিন্তু এটা 23 জোড়া 46টি করে এসেছে। দেখুন এ যে করেছে সে ভুল করেছে, 23 জোড়া। দেখুন বলেছে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে, কতগুলি চেয়েছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি আমরা কী পড়ে এসেছি বইয়ে, অ্যাকচুয়ালি টোটাল ক্রোমোজোম কটা, টোটাল ক্রোমোজোম হচ্ছে আমাদের 46 বা 23 পেয়ার, তাই তো। 46টির মধ্যে 44টা কি, 44টা থাকে অটোজোম, আর দুটো কি থাকে সেক্স ক্রোমোজোম। তাহলে এই 44 আর 2 মিলেই তো 46 হয়, ঠিক আছে। তাহলে এখানে সেক্স ক্রোমোজোম চেয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, দুটি। আচ্ছা, তারপরে দেখে নিচ্ছি নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো, স্মেল লাইকস রোটেন ফিশ। 52 এর অ্যান্সার আছে এটা ফসফিন। বলছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইউনাইটেড নেশনস। আচ্ছা 55 নম্বর এটা অ্যান্সার 15, যে করেছে ঠিক আছে, 15টাই হবে, ঠিক আছে। আর ইউনাইটেড নেশনস যেহেতু বলেছে, রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশন। আচ্ছা ইউনাইটেড নেশন সম্পর্কে আমি একটু বলে দিই। ইউনাইটেড নেশনের ফরমেশন হয়েছিল 1945-এ, ঠিক আছে। আর এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায় জানা আছে, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটি। এখান থেকে কোশ্চেন হয়ে যেতে পারে ডাব্লিউপিতে বা ক্লার্কশিপে। নিচের কোনটি টেলিফোন ডাইরেক্ট, এটা তো রিজনিংয়ের কোশ্চেন, যাচ্ছি না। ইন হুইচ ইয়ার ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া। 54। ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিলেন, 1942 সালের ক্রিপস মিশন এসেছিলেন 22শে মার্চ, হ্যাঁ। আর কেন এসেছিলেন, তিনি এসেছিলেন মেকিং কনস্টিটিউশন, এই জন্য কিন্তু ক্রিপস মিশন ভারতে এসেছিলেন। 57-এ পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে। পিঁপড়ের হুলে সবাই মুখস্থ করে ফেলেছে এবং করেও ঠিক আসবে, ফর্মিক অ্যাসিড। 57-এর এ, ঠিক আছে। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, কিসে থাকে, তেঁতুল। আর মিউরেটিক অ্যাসিড, এই মিউরেটিক অ্যাসিড কী নামে পরিচিত জানা আছে। এই মিউরেটিক অ্যাসিড কিন্তু আবার অ্যাকচুয়ালি স্ট্রং অ্যাসিড, এটা কিন্তু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে পরিচিত, মানুষের পাকস্থলীতেও এটা কিন্তু পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখে নেব কিছু জিকে যেগুলো আছে। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন, সত্যশোধক। 59-এর কোশ্চেন, ভেরি গুড। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে করেছিলেন, MH মানে হচ্ছে মহারাষ্ট্র, সালটা হচ্ছে 1873 সালে, ঠিক আছে। কারণ সেখানকার দলিত এবং যে মহিলারা ছিল তাদের জীবনের মানের উন্নয়ন করার জন্য এই সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা করেছিলেন।
নিচের কোন উপকূলভাবে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? করমণ্ডল। আর এখান থেকে যদি ভালো করে স্পেসিফিক আছে তাহলে হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু এলাকায় বা করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। 62তে যাচ্ছি না, 64তেও নেই, 63, 65 নেই, 66, 69 এগুলো সব রিজনিং। আচ্ছা, 66-এ রয়েছে, এখানে বলছে হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় কোন শ্রেণীর লিভার, মানে হাত কোন শ্রেণীর লিভার? 66, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার হাত। প্রথম শ্রেণীর লিভার সিজার্স বা কাঁচি। ঠিক আছে, আর দ্বিতীয় শ্রেণীর লিভার কি? অ্যান্সার দাও, কি হতে পারে? এটা হচ্ছে বটেল ওপেনার। ওপেনার হয় না, যে বোতলের ছিপি টিপি খুলে থামস আপ খেয়ে দেখেছো, এটা ওই বোতলের ছিপিটাকে উঠালো, ঠিক আছে, ওটা তোমার বটল ওপেনার। মানে এখানে তিনটা কনসেপ্ট কাজ করে। এক, এফার্ট, ঠিক আছে, দুই হচ্ছে তোমার লোড, আর তিন হচ্ছে ফুলক্রাম। তো এই কনসেপ্টটা এখানে কাজ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর যেসব লিভারগুলো আছে সেখানে। আচ্ছা, আর কত কোশ্চেন? আচ্ছা, হুইচ পোর্শন অফ হিউম্যান ব্রেন মেনটেন দ্য বডি ব্যালেন্স? আচ্ছা, ভারসাম্য নিয়ন্ত্রণের কথা বলেছে, 68-এর প্রশ্ন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সেরেব্লাম। ঠিক আছে, বা লঘু মস্তিষ্ক, ইংলিশেই করবে সেরেব্লাম। সেরেব্লাম না সেরেব্লাম, ওকে। 68-এর হচ্ছে সেরেব্লাম। কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? 70। 1576 আছে, হ্যাঁ, 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। 1 জুন। মহারানা প্রতাপ ভার্সেস মুঘলস। ঠিক আছে, এ থেকে হলদিঘাটের যুদ্ধ 1576 আছে এই পরীক্ষায়, কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন। 71, 73, হু ইস্টাবলিশড সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, খুব ভালো প্রশ্ন। 74, তাহলে এটার অ্যান্সার হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে দেখে নেব, মানবদেহে অগ্নাশয়ের আলফা কোষ বলেছে কোন হরমোনটি? এখানে আলফা কোষ হলে গ্লুকাগন হবে, আর ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে। কি বললাম? বিটা কোষ থেকে বা বিটা সেল থেকে ইনসুলিন হলে। 75, ভারতবর্ষের প্রথম লোক আদালত। 75, এই কোশ্চেনটা নিয়ে আমার একটু সংশয় রয়েছে, ঠিক আছে, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম লোক আদালত যেটা হবে সেটা হচ্ছে গুজরাটে 1982 সালে, গুজরাটের, ঠিক আছে, উনা সিটি বা উনা শহরে হয়েছিল। এটা আমার মনে হয় এটা হবে, এটার আমি অ্যান্সার আমি করব না। 75-এর পর এদিকে দেখছি 780 নেই। আচ্ছা, এখানে আছে একটা কোশ্চেন জিএসএ 78-এর, নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বর কথা বলেছিলেন? খুব ভালো প্রশ্ন। কোয়ান্টাম তত্ত্ব মানে অ্যাকচুয়ালি রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটাকে সংশোধন করে বলেন যে পরমাণুর মধ্যে কেবল নির্দিষ্ট শক্তি বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি? নিলস বোর বলেছিলেন রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করে। ঠিক আছে, এটা কিন্তু রাদারফোর্ড হবে না, কোয়ান্টাম তত্ত্ব নিলস বোর হবে। তারপরে বলেছে 81, নিচের তিনটি কোন কারণে সদস্য ও একই শ্রেণীভুক্ত? তিনটি কোনো কারণে সদস্য কোনটি? আচ্ছা, নয় বলেছে, কোনটি নয়? আচ্ছা দেখো, এখানে হচ্ছে দেখো এইগুলো কিন্তু খুবই মানে ইজি কোশ্চেন, তোমাদের পারা উচিত। যেমন হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে ফ্লুরিন, ঠিক আছে, তারপরে হচ্ছে আয়োডিন। এগুলো আলাদা, কেন আলাদা বলো দেখি? এগুলো আলাদা হওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল বা তোমার এগুলো হচ্ছে নন মেটালিক, এগুলো হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, ইলেকট্রোনেগেটিভ, এই জন্য এটা আলাদা। কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? ল্যাটেরাইট। ব্রাশ 85-এর কোশ্চেন হচ্ছে তামা ও দস্তা। তামা ও দস্তা আছে কোথাও? তামা ও দস্তা 85-এর ডি, তামা ও দস্তা।
বলছে দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? 83। এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত দারিংবাড়ি। এই দারিংবাড়ি যে জায়গাটা, ঠিক আছে, এই দারিংবাড়ি কিন্তু অলসো নোন অ্যাজ কাশ্মীর অফ উড়িষ্যা, কাশ্মীর অফ ওড়িশা। জলবায়ুর জন্য, মানে জলবায়ুর এখানে একটা ভালো প্রভাব রয়েছে, ওই জন্য কাশ্মীর অফ উড়িষ্যা বলা হয় দারিংবাড়ি পর্যটনকে। ঠিক আছে, তারপরে আছে কি আছে, আর আছে প্রশ্ন, শেষের দিকে যাচ্ছি আমরা। ওকে, রিলি ইরোশন। রিলি ইরোশন ইজ অ্যান এক্সাম্পল অফ ইরোশন কজড বাই হুইচ ন্যাচারাল এজেন্ট। দেখো, রিলি ইরোশন মানে হচ্ছে কি, তোমার জলপ্রবাহ দ্বারা হয়, এটা ওয়াটার ফ্লো, অ্যান্সার হচ্ছে জলপ্রবাহ। রিলি ইরোশন মানে হচ্ছে, দেখো তোমাদের বাড়ির রাস্তাঘাটে দিনের পর দিন যদি জল একটা জায়গাতে যেতে থাকে, দেখবা রাস্তাঘাটের উপরে এক ধরনের একটা গর্তের সৃষ্টি হয়ে গেছে এবং সেই জলটা ওই গর্ত দিয়েই যাচ্ছে, সেটা রিলি ইরোশন। মানে বড় বড় হিলে, মাউন্টেনে কি হয়, ওই জলগুলো যাওয়ার ফলে রাস্তা ফাস্তাগুলো একটু কেটে 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 যায়, ঠিক আছে, সেটা বলে রিলি ইরোশন। রিলি ইরোশন। আর একটা যেটা হয় এখানে বলে দিই আমি তোমাদেরকে, যে গাল্লি ইরোশন আছে, GULLY, গাল্লি ইরোশন বলে একটা কিন্তু ওয়ার্ডও রয়েছে, এটা হয়। এটা কি হয়, এটা হচ্ছে গভীর গভীর খাত করে দেবে, জল ফল তোমার জলের প্রবাহ দ্বারা যে গভীর খাতের সৃষ্টি হয় সেটাকে বলা হয় গালি ইরোশন। ঠিক আছে, নেক্সট আর কিছু আছে এদিকে? মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত? ঠিক করেছে, যে করেছে, পঞ্চম মহাব্রত। ঠিক আছে, পঞ্চম মহাব্রত নামে পরিচিত মহাবীরের উপদেশ। পঞ্চম মহাব্রততে কি ছিল জানা আছে? ফার্স্ট নম্বরে ছিল অহিংসা, সেকেন্ড নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে সত্যবাদিতা। আমি একদম পুরোপুরি বাংলাতেই করছি, ঠিক আছে, যে তোমাদের সুবিধা হয়। অচর্য মানে চুরি না করা। 4 নম্বরে রয়েছিল অপরিগ্রহ, অপরিগ্রহ। আর সর্বোপরি 5 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে ব্রহ্মচর্য। বিষয়টা হচ্ছে এই যে তোমাদেরকে বলি 1, 2, 3, 4, এই 4টা কিন্তু ছিল কার? পার্শ্বনাথের। 23তম তীর্থঙ্কর ছিলেন ইনি, জৈন ধর্মের 23rd। ঠিক আছে, তো এই 4টা ছিল পার্শ্বনাথের, যাকে একসঙ্গে বলা হতো চতুর্জাম। আর এই চতুর্জামের সঙ্গে মহাবীর কি করলেন, এই ব্রহ্মচর্যটাকে যুক্ত করে দিলেন, যার জন্য এই 5টিকে বলা হয় পঞ্চম মহাব্রত। আর কৈবল্য কথার অর্থ হচ্ছে দিব্য জ্ঞান। মহাবীর, ঠিক আছে, ওই দিব্য জ্ঞান লাভ করেছিল শাল গাছের তলায় কঠোর তপস্যার পর। ঠিক আছে, আর সিদ্ধান্ত আমি জানি না কি, এটা সিদ্ধান্ত আমার জানা নেই মহাবীরের। তারপরে আমি কিছু কোশ্চেন দেখে নেব, কিছু কি আছে আর দেখে নিই। 91, 94 নেই। ওকে, হু রোট রামচরিত? এটা সবাই পারবে, রামচরিত সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, আর তুলসীদাসের লেখা কি হবে? তুলসীদাসের লেখা হবে রামচরিত মানস, রামচরিত মানস। বানভট্টের লেখা কি হবে? হর্ষচরিত, হর্ষচরিত। আর বিলহনের লেখা কি? বিক্রমাদেব চরিত, বিক্রমাঙ্কদেব চরিত। ক্লিয়ার? আর এখানে কি আছে? ইন হুইচ প্লেস দ্য অ্যানি বেসান্ত এস্টাবলিশড হোম রুল লীগ। আচ্ছা, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ? ভেরি গুড। থিওসফিক্যাল সোসাইটির ইনি ছিলেন সদস্য, এটা মাদ্রাজ হবে। 95-এর এ, 1916 সালে তিনি করেছিলেন, সরি ভালো করে লিখে দিই, 1916 সালে মাদ্রাজে। ঠিক আছে, ইনি ছিলেন কিন্তু অ্যানি বেসান্ত একজন আইরিশ মহিলা। ঠিক আছে, আর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন 1917 সালে। ঠিক আছে, ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিলেন জাতীয় কংগ্রেসের মহিলা। আচ্ছা, আর কিছু আছে? উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? হুইচ হরমোন ইজ সিনথেসিস দ্য, আচ্ছা, রাইপেন সিড অফ এ প্ল্যান্ট। দেখো, এইটা কিন্তু আমার, এই কোশ্চেনটা নিয়েও কিন্তু আমার একটু ধোঁয়াশা রয়েছে 93-র। এটা ইথিলিন হওয়ার কথা,
ইথিলিন। তো যাই হোক, আমি এটা এটার অ্যান্সার আমি করতে পারবো না, ইথিলিন হবে এটা আমার মনে হয়। কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? খুব সুন্দর কোশ্চেন, 96-এর। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, HNO3। নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলার কারণ কি, মানে সমস্ত ধাতু কিন্তু এই অ্যাসিডে ডিজলভ হয়, নাইট্রিক অ্যাসিডে, কিন্তু কোন দুটো হয় না, একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম এই দুটো কিন্তু ডিজলভ হয় না, বাকি সমস্ত ধাতুই কিন্তু ডিজলভ হয়, এই জন্য কি অ্যাকোয়া ফর্টিস বলা হয়। 97, 99-এ বলছে ইউনেস্কোর সদর দপ্তর। 99, ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস। নিউ ইয়র্কে কার সদর দপ্তর আছে? এখানে আছে ইউনিসেফ, ইউনিসেফের সদর দপ্তর রয়েছে। জেনিভাতে কার কার আছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রয়েছে, আর রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, ঠিক আছে। তারপরে আর দেখে নিচ্ছি 97, 99-এ নেই। হুইচ সায়েন্টিস্ট ইনভেন্টেড দ্য ল অফ ইউজ, আচ্ছা, অফ ইউজ অ্যান্ড ডিসইউজ, তাহলে 98-এর অ্যান্সার হচ্ছে এটা ল্যামার্ক, ঠিক আছে, ল্যামার্ক। মেন্ডেলে কি দিয়েছিল? মেন্ডেলে দিয়েছিল ল অফ ইনহেরিটেন্স, ল অফ ইনহেরিটেন্স। ওয়াইসম্যান আমার জানা নেই। ডারউইন দিয়েছিল ইভলিউশন থিওরি, এভলিউশন, ঠিক আছে, এভলিউশন থিওরি, ঠিক আছে, এটা আমার জানা নেই, তাহলে ল্যামার্ক হবে এটার অ্যান্সার। আর আছে কিছু? মোটামুটি আমি জিএস অ্যান্ড জিকের সমস্ত কোশ্চেনই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আশা করি এইভাবে করার ফলে তোমাদের যে ফুড কিংবা আরও যে বিভিন্ন কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ডাব্লিউবিপি, তারপরে তোমার আর তোমার ক্লার্কশিপ, বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনগুলোর যেগুলো আমি আরও সেপারেট ইনফরমেশন দিলাম সেগুলো তোমাদের কাজে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।